আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি শুরু করব একটি ছোট গল্প। গল্পটির নাম হচ্ছে কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটার মূল প্রবন্ধ হচ্ছে বা মূল গ্রন্থ হচ্ছে লিপিকা। এটা রচনাকাল 1919 খ্রিস্টাব্দ। বোঝাই যাচ্ছে এই সময় ভারতবর্ষের একটা স্বাধীনতা আন্দোলন, 1919 মানে সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সেই সময় রবীন্দ্রনাথ ভারতবর্ষের যে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অবস্থা এবং ভারতবাসীর যে সেই জায়গায় তাদের অবস্থান, সেটা তিনি এই গল্পের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ যে সময় এই রচনাটা লিখছেন, সেই সময় কিন্তু ভারতবর্ষ একেবারে ধর্মীয় যে গোঁড়ামি, সেই গোঁড়ামিতে অন্ধকার একটা জগতে আচ্ছন্ন ছিল ভারতবাসীরা। কারণ ভারতবর্ষ প্রাচীন ধর্মের দেশ, ধর্মতন্ত্রের দেশ। এখানে কালে কালে যে ধর্মতন্ত্রের শাসন, তা কিন্তু মানুষের ওপর চিরকালই মরার ওপর খাড়া ঘা রূপে পড়ে এসেছে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। একদিকে ধর্মীয় কুসংস্কার, অন্যদিকে পরাধীনতার জ্বালা, সেই বিদেশি শাসক ইংরেজদের বিরুদ্ধে লড়ার মতো যে ক্ষমতা, সেটা কিন্তু ভারতবাসীর অর্জন করতে পারেননি। সেটাই রবীন্দ্রনাথ দেখেছিলেন। আর ভারতবাসীকে জাগ্রত করার জন্য, তাদের সেই যে ধর্মতন্ত্রের ঘেরাটুপের এক শ্রেণীর মানুষের অত্যাচার, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে বার্তা, সেটাই কিন্তু তিনি এই রচনার মধ্য দিয়ে দেখিয়েছিলেন। এই গল্পটি একটি রূপকধর্মী গল্প। এই গল্পটার রূপকধর্মী গল্প কাকে বলে? যে গল্পের একটা বাইরের অর্থ থাকে একরকম এবং ভেতরের অর্থ থাকে আরেক রকম, তাই না? আমরা মানুষকে যেরকম বাইরে থেকে চিনি একরকমভাবে, আবার তাকে ভেতর থেকেও চিনি। প্রত্যেকটা আমাদের সবারই একটা পরিচয়, একটা দুটো করে রূপ আছে, একটা বাইরের রূপ, একটা ভেতরের রূপ। তেমনি রবীন্দ্রনাথ এই রচনাটাকে তিনি একটা বাইরের অর্থ প্রকাশ করে দেখিয়েছেন, ভেতরের অর্থ প্রকাশ করে দেখিয়েছেন। এই ধরনের রচনাগুলিকে বলা হয় রূপকধর্মী রচনা। তাই এই গল্পের বাইরের বিষয়টা কি? বাইরের বিষয়টা হচ্ছে একজন বুড়ো কর্তা। তিনি বুড়ো মানে বুঝতে পারছো যে তার বয়স হয়ে গেছে। হ্যাঁ, তা বয়স হলে সবাইকে মৃত্যুমুখে একদিন যেতে হয়। তা বুড়ো কর্তা, তিনিও বার্ধক্যে আক্রান্ত, তিনি চলে যাবেন। তা তিনি ভাবছেন যে আমি চলে গেলে এদের কি হবে। হ্যাঁ, তা তখন দেশবাসীও খুব চিন্তিত হয়ে পড়ল যে সত্যি তো এতদিন বুড়ো কর্তাই আমাদের একজন অভিভাবক ছিলেন, তিনি যদি চলে যান তাহলে আমরা তো সত্যিই সমস্যায় পড়ব। তখন তাদের খুব চাহি অবস্থা। তখন যাই হোক, ভগবানের কৃপায় তিনি বেঁচে থাকবেন, কিন্তু সেটা ভূত হয়ে। কারণ আমরা জানি যে ভূতের কোনো মাথা নেই, কারণ ভূতের কোনো মৃত্যু নেই। ভূত যখন তখনই সে আবির্ভাব হতে পারে, এবং ভূতের যেহেতু মাথা নেই, সেহেতু মাথা ব্যথাও নেই, এবং দেশবাসী তখন খুব নিশ্চিন্ত হলো, যাক তাহলে বুড়ো কর্তা থাকবেন আমাদের কাছে, সেটা ভূত হয়ে বেঁচে থাকবেন। হ্যাঁ, তা এই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে যে বুড়ো কর্তা তিনি চলে গেলে তাদের কী অবস্থা হবে, তখন দেশের লোক খুব নিশ্চিন্ত হলো। কিন্তু এই যে বুড়ো কর্তার যে শাসন, এই শাসনে কি দেখা যাচ্ছে যে এই শাসনে কিন্তু মানুষের যে চলাটা, সেটা একেবারে অন্ধ হয়ে চলা। কারণ আমরা জানি যে মাথার উপরে কেউ থাকলে পরে তাদেরকে আর তেমন কোনো পরিশ্রম করতে হয় না। আদিম কীটাণুরা যেভাবে চলে, সেভাবে তারা চোখ বুজে পড়ে থাকলেই কিন্তু একজনের ভরসায় বাকি মানুষেরা চলতে পারে। তা ভারতবাসীও সেরকম বুড়ো কর্তার ওপর নির্ভর করে চলছিল। কিন্তু এই চলতে গিয়ে সাধারণ মানুষের কিন্তু কালঘাম ছুটে যেত। অর্থাৎ যেরকম কলু, যেরকম বলদ আগের দিনে তেল তৈরি করতো ঘুরিয়ে ঘুরিয়ে, অর্থাৎ তার শরীর থেকে শুধু তেজই বেরিয়ে যেত, কিন্তু প্রকৃত কিছু পাওয়া যেত না। তা রবীন্দ্রনাথ এখানে বলতে চেয়েছেন যে এইভাবে
এইভাবে ভারতবাসীরা চিরকালই কিন্তু একেবারে মানে ওই যে বুড়োকর্তার উপর নির্ভরশীল হয়ে, অর্থাৎ প্রাচীন ধর্মতন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। যে আধুনিক যুগ আসছে, অর্থাৎ এই প্রাচীনতন্ত্রের অবসান ঘটিয়ে যে একটা নতুন যুগ আসছে, তাকে যে বরণ করে নেওয়ার ক্ষমতা, তাকে যে বরণ করে নেওয়ার যে সাহস, সেটা কিন্তু ভারতবাসীর ছিল না। কারণ ইংরেজরা তখন সেই সময় ঢুকে গেছে, আধুনিকতাকে তারা গ্রহণ করতে ভয় পেত। উদাহরণ হিসাবে একটা বলতে পারি, যেরকম তখনকার দিনে কিন্তু প্লেগ রোগ দেখা দিয়েছিল, প্লেগ আরও বিভিন্ন, মানুষ কিন্তু সেই সমস্ত দেব দেবীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল এবং প্লেগের টিকা নেওয়া বা প্লেগের ওষুধ খাওয়া পর্যন্ত ভারতবাসীরা ভয় পেত এবং কোনো শিক্ষিত মানুষ যদি সেটা প্রচার করতে আসতো তাদেরকে ধরে পেটানো পর্যন্ত হতো। তো এই রকম একটা দানা কিন্তু বেঁধেছিল ভারতবাসীর মনে। তারা যে আধুনিকতাকে বরণ করে পুরাতন ভাবধারাকে যে ছেড়ে বেরিয়ে আসবে, অর্থাৎ বুড়োকর্তার শাসনতন্ত্রের হাত থেকে যে বেরিয়ে আসবে, সেই সাহসটা কিন্তু ভারতবাসীর ছিল না। আর সেই সুযোগটাই পেয়েছিল ইংরেজরা। তারা একেবারে ঘাঁটি গেড়ে বসেছিল ভারতবাসীর ওপরে। এইবার ধর্মতন্ত্র কি হয়? ধর্মতন্ত্র কিন্তু মানুষের রুটি রুজির সংস্থান করে দিতে পারে না। ধর্ম, আজকে আমরা শিব মন্দির বলি, কালী মন্দির বলি, মন্দির বলি, মসজিদ বলি, যেখানেই হোক, সেখানে কিন্তু কোনো প্রোডাকশান হয় না, সেখানে কিন্তু কোনো উৎপাদন হয় না, তাই না? কারণ সেখানে কেবল কি তৈরি হয়? মানুষের মনে ভীরুতা, বা চোখ বুজে চলার মানসিকতাই তৈরি হয়। তাই রবীন্দ্রনাথ বলছেন যে এই যে প্রাচীন অন্ধ কুসংস্কার, যে ধর্মতন্ত্রের যারা শাসক, তারা কিন্তু চিরকাল মানুষকে এইভাবে ঠকিয়ে এসেছেন। তারা যদি তারা চিন্তিত হয়ে পড়েছিলেন কখন? যখন নাকি ধর্মতন্ত্রের যুগ প্রায় শেষ হতে যাচ্ছে, আধুনিক যুগ যখন প্রবেশ করছে ইংরেজদের হাত ধরে, সেই সময় কিন্তু ভারতবাসীর চেতনা ফিরছে না, বা যদি চেতনা ফিরে যায় তাহলে কিন্তু সেই সমস্ত ধর্মধ্বজী যে সমস্ত মানুষেরা রয়েছেন, বা নায়করা রয়েছেন, বা পুরোহিত শ্রেণীরা রয়েছেন, তারা কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে গেছিলেন। তা যাই হোক, আধুনিকতার সাথে সাথে 2-4 জন কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করতে উঠেছিল। কিন্তু তারা সেই প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে দমিয়ে দেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে ভারতবর্ষে বিভিন্ন মনীষীদের নাম করা যেতে পারে। ব্রাহ্মণের ঘরে জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, কত সুনামধন্য মানুষেরা, মনীষীরা এই ভারতবর্ষের বুকে জন্মেছিলেন। তারা কিন্তু আধুনিকতাকে গ্রহণ করার জন্য সাদরে আহ্বান জানিয়েছিলেন দেশবাসীকে, এবং এই প্রাচীন ধর্মতন্ত্রের যে মুখোশটা, সেটা তারা খুলে ফেলতে চেয়েছিলেন, দেশবাসীকে জাগ্রত করতে চেয়েছিলেন। কিন্তু দেশবাসী কিন্তু তারা সাড়া দেয়নি। তারা ভয়ে ভীত হয়ে সেই আদিম কীটাণুর মতো চলাকেই তারা অনুসরণ করে গেছেন। এটাকে বলা হয় অন্ধ অনুসরণ বা আদিম চলা। আর এই সুযোগেই কি হয়েছে, ভারতবর্ষের ওপরে বিভিন্ন জাতিরা এসেছে, কখনো ইংরেজ, কখনো মোগল, কখনো পাঠান, কখনো শক, কখনো হুন। এই ধর্মান্ধতার সুযোগ নিয়ে কিন্তু কালে কালে ভারতবর্ষের উপর বিভিন্ন জাতি এসেছে। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন বুলবুলির কথা, বুলবুলি ধান খেয়ে গেছে, খাজনা দেবো কেসে। অর্থাৎ বুলবুলি বলতে ইংরেজ জাতি, সব শেষে এসেছিল ইংরেজরা, ভারতবর্ষকে নিঃস্ব করে শেষ করে দিয়ে গেছে। কিন্তু ভারতবাসীর সেই যে ঔদ্ধত্যপূর্ণ যে শিরদাঁড়াকে সমান করে যে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সেটা কিন্তু ভারতবাসীর মধ্যে ছিল না। সেই কারণেই তার এই লেখনী, সেই কারণেই তার এই রচনা। তিনি জাগ্রত করতে চেয়েছিলেন যে ভারতবাসী যদি অন্ধ কুসংস্কার, ধর্মতন্ত্রের শাসন থেকে যদি বেরিয়ে না আসে, তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষের আধুনিকতাকে যদি গ্রহণ না করে, ভারতবর্ষের মানুষের কিন্তু উন্নতি ঘটবে না। ভারতবর্ষের মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে না। ভারতবর্ষের মানুষের দুবেলা দুমুঠো আহারের, বাসস্থানের এবং বস্ত্রের কিন্তু সুরাহা হবে না। কারণ ধর্মতন্ত্র মানুষকে কোনোদিন খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে কিন্তু শান্তিতে রাখতে পারে না। রবীন্দ্রনাথ সে কথাই বোঝাতে চেয়েছিলেন এই কর্তারভূত গল্পের মধ্যে দিয়ে। তাই লাস্টে একটা জায়গা দেখা যাচ্ছে যে দেশবাসী খুব ভীত হয়ে পড়েছে। কর্তা বলছে,
বুড়ো দেশবাসীরা বলছে যে তোরা আমায় ছেড়ে দে, তখন দেশবাসীরা বলছে যে কর্তা ছাড়তে যে ভয় করে, তখন কর্তা বলছে ওইখানেই তো ভূত। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা মনের মধ্যে যে প্রাচীন ধর্মতন্ত্রের গোড়ামি আমরা মনের মধ্যে গেড়ে বসে আছি, যেখানে আমরা অকারণে সময় নষ্ট করছি, ততক্ষণে যদি আমরা আধুনিকতাকে গ্রহণ করি, আমরা কর্মে লিপ্ত হই, তাহলে কিন্তু আমাদের ভারতবাসীর জীবন কিন্তু অতি উন্নত হতে পারে। আর সেই ভূত মানে হচ্ছে সেই ভয় আমাদের মনে চেপে বসেছে। রবীন্দ্রনাথ এই ভয়কে দূর করার জন্যই বা এই ভয়কে জয় করার জন্যই কিন্তু আহ্বান জানিয়েছিলেন এই গল্পটার মধ্য দিয়ে, কর্তাভূত গল্পটার মধ্য দিয়ে, যাতে ভারতবাসী সেই প্রাচীন ধর্মতন্ত্রের আড়াল থেকে বেরিয়ে আসুক, আধুনিক শিক্ষাকে বরণ করুক, মানুষ কর্মক্ষম হোক, মানুষ আধুনিকতাকে বরণ করে মানব সমাজের উন্নয়ন করুক, মানুষ মানুষকে ভালোবাসুক, মানুষের পরিচয় হোক কর্মের মধ্য দিয়ে, মানুষের পরিচয় যেন ধর্মের মধ্য দিয়ে না হয়। কারণ ধর্ম কিন্তু মানুষকে হানাহানি শিখিয়েছে, ধর্ম মানুষকে ভীরুতায় পরিণত করেছে, ধর্ম কিন্তু মানুষের রুটি রুজির অন্ন সংস্থান শান্তির ব্যবস্থা করতে পারেনি। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এই কর্তার ভূত গল্পটার মধ্য দিয়ে। আর সেই কারণে কিন্তু কর্তার ভূত গল্পটির নামকরণ যথার্থ সার্থক হয়েছে। তোমরা টেক্সটটা পড়বে, আমি বিষয়বস্তুগুলো পাঠিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারবে, এবং যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে ফোনে যোগাযোগ করবে। তা আমি অর্থগুলো পাঠিয়ে দিয়েছি এবং পরবর্তীকালে কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো। তা আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ, শুভরাত্রি।